এর আগের দিনের ক্লাস যতটা হয়েছিল তাতে কিন্তু আগের চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে। এবার আগের চ্যাপ্টারের মধ্যে যদি কারো আবার সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু আবার পার্সোনাল মেসেজে বলে দিবে স্যার এই জায়গাটা আমি বুঝতে পারছি না, তাহলে দ্বিতীয়বার যখন ভিডিও বানাবো অন্যান্য কোনো ভিডিও তখন আমি সেই জায়গাটা মেনশন করে দেবো, তাহলে সবার বোঝাটা সুবিধা হয়ে যাবে। তাহলে আজকে যেটা শুরু হবে সেটা হচ্ছে পরিবেশের গঠনে পদার্থের ভূমিকা। যে পরিবেশের বিভিন্ন যে গঠন আছে তার যে গঠন হচ্ছে কিভাবে, সেই সমস্ত গঠনে পদার্থের যে কি ভূমিকা আছে, মৌলগুলোর যে কি ভূমিকা আছে, সেই সমস্ত ভূমিকা আজকে আলোচনা হবে। তাহলে শুরু হবে যে পরিবেশে কত ধরনের মৌল আছে। পরিবেশে আজ পর্যন্ত যতটা মৌল খোঁজ করা হয়েছে তাদের মৌল পরিমাণ হচ্ছে 92টি। তাহলে পরিবেশে 92টি মৌল আছে। তার মধ্যে মানবদেহে সবটা পাওয়া যায় না, মানবদেহে যতটা পাওয়া যায় তার পরিমাণ হচ্ছে 16টি। তাহলে পরিবেশে আছে 92টি মৌল, কিন্তু মানবদেহে পাওয়া যায় মাত্র 16টি মৌল। এই 16টি মৌলগুলোর মধ্যে আবার কারো পরিমাণ বেশি আছে, কারো পরিমাণ কম আছে, সবটা একই পরিমাণে নেই। এবার যে সমস্ত মৌলগুলোর পরিমাণ বেশি আছে সেই সমস্ত মৌলগুলো কারা, আর যাদের পরিমাণ কম আছে সেগুলো কারা। পরিবেশে ঠিক একই রকম ভাবে দেখা যাবে তাহলে যে এরা তো মানব দেহের মধ্যে হলো বা প্রাণী দেহের মধ্যে হলো, তাহলে বাকিটা কি আছে? পৃথিবীর পরিবেশের মধ্যে আছে, পৃথিবীর সারাউন্ডিংস এর মধ্যে আছে। তাহলে এই সমস্ত মৌলগুলোর মধ্যে আবার কার পরিমাণ বেশি আছে আর কার পরিমাণ কম আছে সেগুলো আমরা দেখে নেব। আমাদের বইয়ে পেজ নাম্বার 101 মনে হয় ছক আছে, সেই ছকগুলোকে দেখে নেবে যে মানব দেহের ক্ষেত্রে মানব দেহে যে সমস্ত মৌলগুলো আছে তার ওজনের উপরে শতকরা করে দিয়ে, তার ওজনের শতাংশ করে দিয়ে কত পরিমাণে আছে সেটা হচ্ছে অক্সিজেন মানব দেহে আছে 66.42 শতাংশ। তারপরে কার্বন আছে 22.85% শতাংশ, যাই হোক বারবার পার্সেন্টেজ লিখছি না। নাইট্রোজেন আছে 2.57, হাইড্রোজেন আছে 9.99 শতাংশ। তাহলে এই সমস্ত মৌলগুলো আছে যাদের পরিমাণ কি হলো বেশি পরিমাণে আছে, কিন্তু বাকি যারা আছে তারা 0.1 শতাংশ, 1.43 শতাংশ, 0.001 শতাংশ, এইরকম বিভিন্ন প্রকারের মৌলগুলো বর্তমান আছে মানবদেহের মধ্যে। ঠিক একই রকম ভাবে যদি আমরা পরিবেশের মিলিয়ে দেখি বা পৃথিবীতে তাদের মৌলগুলোর ওজনের শতাংশ করলে দেখতে পাবো যে 46.6 শতাংশ হচ্ছে অক্সিজেন। কার্বনের পরিমাণ তো লেস দেন 1%, মানে 1 শতাংশেরও কম আছে। সিলিকন 27.7 শতাংশ। নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে। তাহলে এই সমস্ত মৌলগুলো কিন্তু পরিবেশের মধ্যে উপস্থিত আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অক্সিজেনের পরিমাণ কোথায় বেশি আছে? মানবদেহে বেশি আছে। কার্বনের পরিমাণও মানবদেহে বেশি আছে। হাইড্রোজেনের পরিমাণ কিন্তু মানবদেহে বেশি আছে, কিন্তু নাইট্রোজেন এখানে উল্লেখ নেই। কিন্তু পৃথিবীতে আমরা কি জানি 97%, না 97 বলছি 79% কি আছে? নাইট্রোজেন উপস্থিত আছে। তাহলে এখানে নাইট্রোজেনের পরিমাণ কোথায় কম আছে? আমাদের মানবদেহে কম আছে। কিন্তু যদি হিসাব করে দেখা যায় তাহলে কি দেখতে পেলাম যে হাইড্রোজেনের পরিমাণ কিন্তু মানবদেহে পরিবেশের পৃথিবীর তুলনায় বেশি আছে। এবার হচ্ছে যে এই সমস্ত যৌগগুলো যেগুলো আছে, যৌগ বলছি মৌলগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু প্রত্যেকটাই হচ্ছে অজৈব, বা এদের দ্বারা যখন কোনো যৌগ গঠন হয় পৃথিবীতে, এদের দ্বারা যখন কোনো যৌগ গঠন হয় পৃথিবী পৃষ্ঠের উপরে, সবগুলোই হচ্ছে অজৈব যৌগ। যেমন যে কার্বন আর অক্সিজেন যদি মিলে যুক্ত হয় তাহলে কি তৈরি হবে? কার্বন ডাই অক্সাইড। নাইট্রোজেন অক্সিজেন দিয়ে মিলিত হয় নাইট্রোজেন ডাই অক্সাইড, মানে নাইট্রোজেন যুক্ত অক্সাইড তৈরি হবে, নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড।
নাইট্রিক অক্সাইড ইত্যাদি ইত্যাদি অক্সাইড। হাইড্রোজেন আর অক্সিজেন মিলে কি তৈরি হবে? জল তৈরি হবে, H2O2 তৈরি হবে, হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি হবে। কিন্তু এই সমস্ত মৌলগুলোকে বলা হবে অজৈব মৌলগুলো, এই সমস্ত যৌগগুলোকে বলা হবে অজৈব যৌগ, কারণ এরা জৈব যৌগ নয়। একই রকম ভাবে পৃথিবীতে এরা তো আছে। এখানে একটা জিনিস দেখো, সেটা হচ্ছে যে এটা এটা এই চারটা যেটা মৌল আছে, সেই চারটা মৌল মিলে কিন্তু পৃথিবী মানব দেহের মধ্যে 97% জায়গা দখল করে নিচ্ছে এই চারটা মৌল। তাহলে এই চারটা মৌলই 97% জায়গা দখল করে আছে মানব দেহের। সাতানব্বই না, 100% কাছাকাছি, 99 কাছাকাছি, 88, 98, যা শতাংশের বিচারে কিন্তু এইগুলো এই চারটা মৌল মিলে কিন্তু তৈরি করছে 97% জায়গা। প্রত্যেকটা শতাংশ হিসেবে বিচার করা আছে, এটা যদি যোগ করি তাহলে 100% বেশি হয়ে যাবে। যাই হোক, তাহলে এই চারটা মিলে যোগ দখল করে রেখেছে মানব দেহের 97% জায়গা। এবার হচ্ছে যে এদের মধ্যে উপস্থিত থাকা যে সমস্ত মৌলগুলো আছে, এই চারটা মৌল শুধু মানব দেহে নয়, অন্যান্য যে সমস্ত অন্যান্য বিভিন্ন প্রকারের প্রাণী যেমন ছত্রাক, ব্যাকটেরিয়া, তারপর সপুষ্পক উদ্ভিদ, অপুষ্পক উদ্ভিদ, আর এই সমস্ত উদ্ভিদের মধ্যেও কিন্তু এই চারটা মৌল উপস্থিত থাকে। তাহলে এই চারটা মৌল যখন পরস্পরের সাথে যুক্ত হয়, এবার এরা কি করবে? অন্যান্য কোনো অনুঘটক বা কি বলা হবে উদ্দীপক, বা যার সাহায্য নিয়ে এরা কি করতে পারে, জৈব যৌগ তৈরি করতে পারে, তার ফলে এরা কি করতে পারবে? পরস্পরের সাথে যুক্ত হতে পারবে। যদি অনুঘটক বলি তো বল ঠিক হবে। যে কি করলো, কার্বন ডাই অক্সাইড আর জল মিলাম, তাহলে এরা কি করবে? পরস্পরের সাথে সূর্যালোকের উপস্থিতিতে C6H12O6 গ্লুকোজ তৈরি করতে পারছে। তাহলে এটা এক প্রকার রাসায়নিক বিক্রিয়া, যাতে কি করছে, কার্বন ডাই অক্সাইড আর জল পরস্পরের সাথে বিক্রিয়া করে গ্লুকোজ তৈরি করবে। তাহলে এটাকে বলা হবে তখন জৈব যৌগ। যে যৌগটা তৈরি করলো সেটা হচ্ছে জৈব যৌগ। যেখানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন পরস্পরের সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করবে তাকে বলা হবে জৈব যৌগ। এখানে কার্বন অক্সিজেন আছে, হাইড্রোজেন নেই, এখানে হাইড্রোজেন অক্সিজেন আছে, কার্বন নেই, তাহলে এগুলো হচ্ছে অজৈব যৌগ আর এটা হচ্ছে জৈব যৌগ। তাহলে উদ্ভিদরা বা প্রাণীরা, এক কথায় বলতে গেলে জীবেরা, জড় বাদ দিয়ে, তাহলে জীবেরা কি করতে পারছে? যে অজৈব যৌগ দিয়ে কোন একটা উদ্দীপক বা কোন একটা অনুঘটকের উপস্থিতিতে জৈব যৌগ তৈরি করতে পারছে। তাহলে এখানে নতুন যৌগ বা নতুন কিছু তৈরি করতে পারলো। এই নতুন কিছু তৈরি করাটাকে বলা হবে জীবের নিজস্ব ধর্ম, যে এটা কি করতে পারছে? যৌগ তৈরির ক্ষমতা। তাহলে জীবের যে যৌগ তৈরির ক্ষমতা আছে, এটা এখানে এই ইকুয়েশনের দ্বারা, রাসায়নিক সমীকরণের দ্বারা কিন্তু বুঝিয়ে দেওয়া গেল যে দুটো আলাদা আলাদা অজৈব যৌগ পরস্পরের সাথে যুক্ত হয়ে জৈব যৌগ গঠন করতে পারছে বা নতুন কোনো যৌগ তৈরি করতে পারছে। শুধুমাত্র জীবেরা এই যৌগ গঠন করতে পারে, জড়েরা পারে না। এবার আসবে যে যে জৈব যৌগগুলো থাকে মানবদেহের মধ্যে, অজৈব যৌগগুলো থাকে, যে সমস্ত অজৈব যৌগ মানবদেহের মধ্যে থাকে তার মধ্যে থাকে বেশিরভাগ পরিমাণ জল। তাহলে জল থাকে মানবদেহের মধ্যে যে সমস্ত উপাদানগুলো থাকে তার মধ্যে 70 থেকে 80% থাকে জল। 70 থেকে 80% জল থাকে। এবার এই জলগুলো যদি 4 ভাগে ভাগ করি, যে এই জলটা যে 70 থেকে 80% জলকে আমি বললাম 4 ভাগ,
তার মধ্যে 3 ভাগ থাকে কোষের মধ্যে, তার মধ্যে 3 ভাগ থাকে কোথায়? কোষের মধ্যে, আর বাকি 1 ভাগ থাকে রক্তে। তার 3 ভাগ থাকে কোষের মধ্যে আর 1 ভাগ থাকে কোষের বাইরে, বা আমরা শুধু বলতে পারবো রক্তের মধ্যে থাকে। তাহলে এই 70 থেকে 80% জল থাকে পুরো মানবদেহের মধ্যে। তার মধ্যে যদি আমি সেটাকে 4 ভাগ ধরি, তার মধ্যে 3 ভাগ থাকবে কোষের মধ্যে আর 1 ভাগ থাকবে রক্তে, কোষের বাইরে। এবার হচ্ছে যে কার শরীরে জলের পরিমাণ বেশি হবে, কার শরীরে জলের পরিমাণ কম হবে। যে যাদের শরীরে চর্বির পরিমাণ বেশি, যাদের শরীরে চর্বির পরিমাণ বেশি হবে তাদের শরীরে কিন্তু জলের পরিমাণ কম হবে। যাদের শরীরে চর্বির পরিমাণ বেশি তাদের শরীরে জলের পরিমাণ কম। তাহলে এখানে কি হলো? চর্বি যদি বেশি হয় তাহলে জল কম হবে। তাহলে পরস্পরের সাথে বাস্তব সম্পর্ক। তাহলে দেখো যে কাদের শরীরে চর্বির পরিমাণ বেশি? সাধারণত মহিলাদের শরীরে বা প্রাপ্তবয়স্ক মহিলাদের তুলনায় কিন্তু প্রাপ্তবয়স্ক পুরুষের দেহে জলের পরিমাণ বেশি থাকে, কারণ প্রাপ্তবয়স্ক মহিলাদের শরীরে চর্বির পরিমাণ বেশি থাকে। এবার হবে তাহলে এক কথায় বলতে পারবো যে মোটা লোকের তুলনায় পাতলা লোকের শরীরে জলের পরিমাণ বেশি, মোটা লোকের তুলনায় পাতলা লোকের শরীরে জলের পরিমাণ বেশি। তাছাড়া আমরা যে জানি যে মরুভূমির জাহাজ বলা হয় উটকে, তাহলে উটের কি থাকে? কুজ থাকে। ওই কুজের মধ্যে কিন্তু চর্বি থাকে, তার জন্য উট জল কম খায়। অনেকেরই অনেক ধারণা আছে যে ওই কুজের মধ্যে জল থাকে তার জন্য উটের পিপাসা পায় না, সেখান থেকে খেয়ে নেয়। যাই হোক, সেগুলো ভুল ধারণা। তাহলে তার সেটাতে কি থাকে? প্রচুর পরিমাণে চর্বি থাকে, আর ওই চর্বি থাকার জন্য তার জলের প্রয়োজন বেশি হয় না। তারপরে বলছি যে প্রাপ্তবয়স্ক লোকের তুলনায় একটা শিশুদের দেহে জলের পরিমাণ বেশি থাকে। প্রাপ্তবয়স্ক লোকের মধ্যে কি থাকে? চর্বি হয়ে যায়। তাহলে শিশুদের মধ্যে কি হবে না? চর্বি থাকবে না, পুরোটাই জেনুইন থাকবে রক্ত মাংসগুলো, তার জন্য তার শরীরে জলের পরিমাণ বেশি থাকে। তাহলে কি জানতে পারলাম? যে মানবদেহের শরীরে 70 থেকে 80% কি থাকে? জল থাকে। তাহলে যে সমস্ত অজৈব যৌগগুলো থাকে তার মধ্যে 70 থেকে 80% জল থাকে। জলকে যদি আমরা 4 ভাগ করি তাহলে দেখতে পাবো যে 3 ভাগ থাকে কোষের মধ্যে আর 1 ভাগ থাকে রক্তে, কোষের বাইরে। এবার জলের বিভিন্ন পরিমাপ করা হলো যে কার শরীরে জলের পরিমাণ বেশি, কার শরীরে জলের পরিমাণ কম। এবার জল আমাদের কি কাজ করে? জল আমাদের শারীরিক নানা কাজ করে থাকে, যেমন পরিপাক, রেচন, তারপরে রক্ত চলাচল, পুষ্টি চলাচল, পুষ্টি রস চলাচল করায়। তাহলে একাধিক কাজ করে। যেমন আমরা যদি খাবার খাওয়ার পর যদি জল না খাই তাহলে সেই খাওয়াটার কি হবে না? ভালো করে পাচন হবে না। তাহলে পাচন যদি না হয় তাহলে সেখান থেকে পুষ্টি রস তৈরি হবে না। তাহলে পুষ্টি রস যদি তৈরি না হতে পারে তাহলে পেটের গন্ডগোল হবে। তাছাড়া রক্তের মধ্যে যদি জল না থাকে তাহলে রক্তের যে সমস্ত আয়নগুলো আছে, রক্ত যে চলাচল করে পুরো শরীরের মধ্যে, তাহলে সেই চলাচলটা আর হবে না, ব্যাহত হবে। তাছাড়া ওই যে পুষ্টি রসটা যেটা থাকে সেটাকে এক প্রকারে বলা হয় শক্তি। তাহলে সেই শক্তিটারও এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে সাহায্য করে কে? জল। জল না খেলে সাধারণভাবে বিভিন্ন প্রকারের রোগ হতে পারে। যেমন আমাদের রেচন ক্রিয়ার মাধ্যমে কি হয়? শরীরে অত্যন্ত ক্ষতিকারক পদার্থ সমূহ যেমন ইউরিয়া, অ্যামোনিয়া, এই সমস্ত রেচন ক্রিয়ার মধ্যে দিয়ে শরীরের বাইরে বেরিয়ে যায়। কিন্তু আমরা যদি জলই না খাই বা জল খুব কম খাই তাহলে সেই সমস্ত পদার্থগুলো বেরোতে পারবে না, বলে শরীর অসুস্থ হয়ে যাবে। তাছাড়া জল না খেলে কিন্তু কোষ্ঠকাঠিন্য হতে পারে। এরপরে হবে যে জল তাহলে কি, মানে জলের মধ্যে তাহলে কি কি থাকে? সাধারণভাবে যদি দেখা যায় তাহলে জলের মধ্যে বিভিন্ন প্রকারের, মানবদেহের জল না, বাইরের জলের মধ্যে কি থাকে? বিভিন্ন প্রকারের আয়নগুলো থাকে, ধাতব আয়ন, অধাতব আয়ন। তার ধাতব আয়নগুলোর মধ্যে কি থাকে? ক্যালসিয়াম থাকে, কার্বন থাকে। অধাতবগুলোর মধ্যে অক্সিজেন থাকে। তাহলে এই সমস্ত আয়নগুলো কি করে? পরস্পরের সাথে যুক্ত হয়ে কিন্তু আলাদা আলাদা যৌগ তৈরি করতে পারে। যেমন যদি বলা হয়
যে ক্যালসিয়াম কি করে, ক্যালসিয়াম পরস্পরের সাথে, ক্যালসিয়াম আর কার্বন ডাই অক্সাইড, ক্যালসিয়াম আর কার্বন ডাই অক্সাইড পরস্পরের সাথে যুক্ত হয়ে কি তৈরি করে, CaCO3 ক্যালসিয়াম কার্বনেট। এই জলের মধ্যে উপস্থিত ক্যালসিয়াম কার্বনেট কি কাজে লাগে, তাহলে যে সমস্ত শামুক ঝিনুকগুলো থাকে জলের মধ্যে উপস্থিত থাকে তারা এই ক্যালসিয়াম কার্বনেটটাকে যুক্ত করে দিয়ে তারা নিজেদের খলস তৈরি করে। তাহলে এই ক্যালসিয়াম কার্বনেট কি থাকে জলের মধ্যে উপস্থিত থেকে তাদের কাজে লাগে। তাছাড়া জলের মধ্যে কি আছে, H2O, জলের মধ্যে হচ্ছে জলের সংকেত H2O, তাহলে এখানে হাইড্রোজেনও আছে আবার অক্সিজেনও উপস্থিত আছে। তাহলে এই অক্সিজেনটা কি কাজ করে, এই অক্সিজেনটা জলের মধ্যে উপস্থিত বিভিন্ন প্রকারের প্রাণী উদ্ভিদ এরা কি করে নিজেদের কাজে লাগে। তাহলে জলের মধ্যে উপস্থিত বিভিন্ন প্রাণী বলতে প্রাণীতে সবাই পারবে, মাছ, কুমির, সাপ, যারা আছে। কিন্তু যে সমস্ত উদ্ভিদগুলো নিজেদের ব্যবহার করে অক্সিজেন, সেই সমস্ত উদ্ভিদের নাম হচ্ছে প্রথমটা হাইড্রিলা বা হাইড্রা, স্পাইরোগাইরা, শ্যাওলা বা ফাইটোপ্ল্যাঙ্কটন, আর পাতা ঝিঝি। তাহলে এই সমস্ত উদ্ভিদ আছে যারা কি করে জলের মধ্যে উপস্থিত থেকে নিজেদের সালোক সংশ্লেষ প্রক্রিয়া চালাতে পারে আর সংস্কারজ চালাতে পারে। এরপরে হবে এই সমস্ত জিনিসগুলো যেগুলো আছে ক্যালসিয়াম, কার্বন, তাহলে এগুলো জলের মধ্যে উপস্থিত থাকা সত্ত্বেও কিন্তু মানবদেহে অত্যন্ত প্রয়োজনীয়। তাহলে মানবদেহে প্রয়োজনীয় হলে কি হবে, যে আমরা এই সরাসরি ঝিনুকটাকে খেয়ে নেব বা শামুকের খরচটাকে খেয়ে নেব, খেয়ে নিতে গেলে কি এদের চাহিদা কি পূর্ণ হয়ে যাবে, তাহলে এরকম করলে হবে না। তাহলে এটা কি করতে হবে, যে এটা আমাদের দেহে প্রয়োজন হচ্ছে আয়রন রূপে। কারোর শরীরে যদি ক্যালসিয়ামের অভাব হয় তাহলে তার কি হবে, দাঁতের সমস্যা দেখা দিবে, হাড়ের সমস্যা দেখা দেবে, তার জয়েন্টে জয়েন্টে ব্যথা করবে। সে যেখানে যেখানে হাড়ের জয়েন্ট আছে যেমন কোনি, কবজি, তাহলে এই সমস্ত জায়গাতে কি হবে, ব্যথা তৈরি হবে। তাহলে ক্যালসিয়ামের অভাব হলে কিন্তু এগুলো হবে। তখন ডাক্তারের কাছে গেলে ডাক্তার পরামর্শ দেবেন যে ছোট ছোট মাছ খাও পুরোপুরি মাছ, তারপরে হবে ক্যালসিয়াম ট্যাবলেট লিখে দেবে। তাহলে এই সমস্ত জিনিসগুলো যখন লিখে দেবে তার মানে এটা নয় যে ওর মধ্যে পুরোপুরি ক্যালসিয়াম আছে। তাহলে ক্যালসিয়াম যেটা ট্যাবলেট থাকে সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের ট্যাবলেট হবে, CaCO3, তাহলে সেই ট্যাবলেটের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট উপস্থিত হবে, অথবা ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম ফসফেট উপস্থিত থাকবে। তাহলে ক্যালসিয়াম ফসফেট বা ক্যালসিয়াম কার্বনেট এই সমস্ত জিনিসগুলো যেগুলো থাকবে সেগুলো কিন্তু আয়ন রূপে আমাদের দেহের মধ্যে প্রবেশ করবে। তাহলে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ফসফেট কোথায় পাওয়া যাবে, তাহলে মাছের যে হাড় খেতে বলা হলো, যে মাছ খেতে বলা হলো, ছোট ছোট মাছ, তাহলে এই ছোট ছোট মাছগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ফসফেট থাকে, যেটা ক্যালসিয়াম ফসফেট আমাদের শরীরে প্রবেশ করার মধ্যে দিয়ে আমাদের শরীরে ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে। দ্বিতীয়ত বলা হয় যে খুব বেশি পরিমাণে মেটে খাও। মেটে কি, মেটে হচ্ছে যকৃৎ, যেটা হয় প্রাণীদের দেহে যকৃৎ। তাহলে ওই যে মেটে খেলে কি হবে, তাহলে মেটের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ফেরাস আয়ন থাকে। তাহলে দ্বিতীয়টা হচ্ছে Fe2+। তাহলে আমাদের দেহে যে সমস্ত আয়নের প্রয়োজন আছে সেগুলো ক্যালসিয়াম, ফেরাস, সোডিয়াম, পটাশিয়াম, তাহলে এই সমস্ত আয়ন, তাহলে এই সমস্ত আয়ন কিন্তু আমরা সরাসরি বাইরে থেকে খেতে পারি না। তাহলে এদেরকে খেতে হয় বা এদেরকে নিতে হয় আমাদের শরীরে কিন্তু কোনো আয়ন রূপে। যেমন মেটে খাওয়া থেকে কি পাওয়া গেল, ফেরাস পাওয়া গেল। ফেরাস কি কাজে লাগে, ফেরাস কাজে লাগে যে আমাদের রক্তের মধ্যে যেটা থাকে সবচেয়ে ভালো উপাদান সেটা হচ্ছে হিমোগ্লোবিন, বা রক্তের মুখ্য উপাদান বলা যেতে পারে, যে রক্তের গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে হিমোগ্লোবিন। আর এই হিমোগ্লোবিনের মুখ্য উপাদান হচ্ছে
ফেরাস আয়ন, যেটা তামাটে বর্ণ বা রক্তকে লাল করে রাখে। এই ফেরাস আয়নটা রক্তের ফেরাসের চাহিদা পূরণ করে, বা এটা খেলে কি হবে, রক্তের ফেরাসের চাহিদা পূরণ হবে। তাছাড়া সোডিয়াম পটাশিয়াম এমন একটা যৌগ, যৌগ হচ্ছে মৌল বা এমন একটা আয়ন, সোডিয়াম আয়ন পটাশিয়াম আয়ন, বেশি খেলে কি হবে, হাই প্রেসার হয়ে যাবে। আবার কম হলে শরীরের মধ্যে স্নায়ু স্পন্দনের হার কমে যাবে। তাহলে কি হবে, যে এদের মাত্রাটাও আমাদের শরীরে প্রচুর সতর্কভাবে থাকতে হবে, এদের মাত্রা স্বাভাবিক রাখতে হবে। তাহলে এদের মাত্রা স্বাভাবিক রাখার জন্য কি করতে হবে, যথেষ্ট পরিমাণে সোডিয়াম যুক্ত বা সোডিয়াম আয়ন যুক্ত খাবার খেতে হবে, পটাশিয়াম আয়ন যুক্ত খাবার খেতে হবে। ক্যালসিয়ামের জন্য তো বললাম ছোট মাছ, ক্যালসিয়াম ফসফেট থেকে ক্যালসিয়াম কার্বনেটের ট্যাবলেট পাওয়া যায়। ফেরাস রক্তের মধ্যে কাজ করে। সোডিয়াম, এবং সোডিয়াম আর পটাশিয়াম কি কাজ করে, সোডিয়াম আর পটাশিয়াম কাজ করে স্নায়ু স্পন্দন পাঠায়, যে আমাদের শরীরে যে কোনো জায়গাতে কোনো কিছু হয়, যদি পিঁপড়ে কামড়ে নেয় তাহলে কি হবে, আমাদের মাথায় ব্রেনে সরাসরি যাবে স্নায়ু স্পন্দনের মধ্যে দিয়ে, তখন ব্রেন কি করবে, তার রিঅ্যাক্ট করবে, তাকে মারবে। মশায় যদি কামড়ে তাহলে কি হবে, যে ওই মশাটাকে মারার জন্য হাত সরাসরি চলে যায়, তাহলে কেন যায়, কারণটা হচ্ছে যে ওই মশা কামড়ানোর জন্য সেটা স্নায়ু স্পন্দনটা আমাদের মস্তিষ্কে পাঠায়। গুরু মস্তিষ্ক তখন কি করবে, যে তার পরিপ্রেক্ষিতে আমাদের হাতকে রিঅ্যাক্ট করতে বলবে, যে যাও ওখানে গিয়ে মারো। তাই এই ক্ষুদ্র ঘটনা, এই বিশাল একটা ঘটনা ক্ষুদ্র সময়ের মধ্যে ঘটে, কার জন্য, শুধুমাত্র সোডিয়াম আর পটাশিয়াম আয়নের জন্য। তাহলে সোডিয়াম আর পটাশিয়াম আয়ন কি করে, স্নায়ু স্পন্দন পাঠাতে সাহায্য করে। এর মধ্যে একটা বাইরে থাকে, কোষের বাইরে থাকে, আর একটা কোষের মধ্যে থাকে। এবার আসবে জৈব যৌগ কাকে বলে। জৈব যৌগ বলা হবে যে যারা কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন দিয়ে গঠিত যৌগকে বলা হবে জৈব যৌগ। যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এই চারটি প্রকার মৌল দিয়ে যে সমস্ত যৌগ গঠন হবে তাদেরকে বলা হবে সাধারণভাবে জৈব যৌগ। তাহলে মানব দেহের বা বিভিন্ন প্রাণী থেকে যখন সৃষ্টি হয়, তাহলে প্রাণীদের সৃষ্টিতে কিন্তু এই জৈব যৌগের গুরুত্ব অপরিসীম। তাহলে এই জৈব যৌগগুলোর মধ্যে আছে প্রথমত যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে শর্করা। দুই, লিপিড বা ফ্যাট। তিন নম্বর হচ্ছে প্রোটিন, যার মুখ্য উপাদান হচ্ছে নিউক্লিক অ্যাসিড। তাহলে প্রথম হচ্ছে শর্করা, দ্বিতীয় হচ্ছে লিপিড বা ফ্যাট, তৃতীয় হচ্ছে প্রোটিন, যার মুখ্য উপাদান হচ্ছে নিউক্লিক অ্যাসিড। আজকে আমরা এটা এরপরে দেখব।